গুড মর্নিং সবাইকে। আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি এলাম কারণ মামকে কিছুদিন পাওয়া যাবে না, কারণ তোমাদের সবাইকে বলেছিলাম দুদিন ধরে ওর শরীর খুবই খারাপ। আর শরীর খারাপের সঙ্গে সঙ্গে ওর গলার অবস্থা আরও খারাপ। ওর গলা এতটাই বসে গেছে যে কোনোভাবেই কথা বলতে পারছে না, কথা বললেও সেই কথা শোনাই যাচ্ছে না। তাই আমি বললাম যে আর দরকার নেই, আজকে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। গত দুদিন ধরে প্রচণ্ড জ্বর আর বিশেষ করে কাশির কারণে ওর গলা খুবই ব্যথা। তাই সকালবেলা আমি ওকে উঠতে বারণ করেছিলাম, আমি ওর আগে উঠে পড়েছি। উঠেই মাত্র ওর জন্য একটু গরম জল করলাম, নুন দিয়ে যাতে গার্গেল করতে পারে। আর সবচেয়ে বড় সমস্যা হলো ও ঠিকঠাক করে গার্গেল করতে পারে না, কারণ কখনো সেরকম করতো না। তো আমি জোর করেই গার্গেলটা করালাম, আর গার্গেল করতে করতে দুবার বমিয়ে করে ফেলেছে। আজকে সকালে আমার একটা জায়গায় বেরোনোর আছে, তো কোথায় যাব সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। রাতের সমস্ত বাসনগুলো নিয়ে আমি কলতলায় চলে এসেছি। মাম জোর করছিল ও মাজবে বলে, কিন্তু আমি ওকে মাজতে দিইনি, কারণ আমি চাইছিলাম যে যত রকম কাজ রয়েছে সকালে সব কিছু গুছিয়ে দিয়ে বেরোতে। কারণ এই কল পাম্প করে একা এইসব করা ওর পক্ষে সম্ভব নয়। আর বাথরুমের মধ্যে যে কলটা রয়েছে সেটা অত্যন্ত নোংরা, দেখলেই গা ঘিন ঘিন করবে। সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে, আর মাম এখানে বাসনগুলোকে এইখানে উল্টে নিচ্ছে, কারণ বাসনে যে জলগুলো থাকে এক্সেস, ওই জলগুলো যাতে ঝরে যায়। কারণ এই অবস্থায় যদি ওই গামলির মধ্যে রাখা হয় না, তবে গামলির নিচে জলটা জমে গিয়ে খুব নোংরা হয়, তো পরে এটা সমস্যা হয়। তো এই দেখো মাম চলে এসছে রান্নাঘরে। অনেকবার বারণ করলাম তবুও চলে এসছে। আমি বললাম যে আমি এখন কিছু খাবো না, বাইরে গিয়ে মানে কাজটা সেরে তারপর কিছু খেয়ে নেবো। বললো না, সকাল সকাল ঘর থেকে কিছু না খেয়ে যাস না। তাই ও বললো তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে দিচ্ছি, খেয়ে যা। ও এমনিতে সকাল সকাল উঠে একটু রুটি তরকারি এই সমস্ত একটু ভারী খাবার খেতে পছন্দ করে, কিন্তু ওর শরীরে দিয়ে উঠছে না বলে ও এখন আর সেরকম করতে পারে না। আসলেই ও রান্না করতে অনেক ভালোবাসে, কিন্তু শরীর খারাপের জন্য এখন আর সেভাবে পারে না। আর আমিও গুছিয়ে রুটি তরকারি করে মানে সামলে উঠতে পারি না সেভাবে। তো সেদিনকে রুটি করেছিল মাম, রুটি আর তরকারি, সেখানে একটু আটা বেঁচে গেছিলো। সেই আটা দিয়ে আজকে কি করব ভাবতে ভাবতে বললো এই গোলা রুটিটা করে দিচ্ছি। তো এই দেখো কী কী দিচ্ছে, কালো জিরে, সুজি, আটা, এইসব দিয়ে ওই ওপরে চিনি ছড়িয়ে এই মিষ্টি গোলা রুটিটা খেতে আমার খুবই ভালো লাগে। যদিও আমি এর আগে কখনো এই জিনিসটা খাইনি, তবে ওর হাতে বানানো এই জিনিসটা খেতে আমার খুবই ভালো লাগছে এখন। আর ও তো সকালে উঠে মিষ্টি কিছু খেতে চায় না, তাই আমাকে বললো একটা ডিম এনে দিবি। তাই আমি ওকে একটা ডিম এনে দিয়েছিলাম। ও সেই ডিম দিয়ে তারপর পেঁয়াজ টমেটো এইসব দিয়ে একটু ঝাল ঝাল করে, আর খুব অল্প তেল দিয়ে, যেহেতু তেল খাওয়া বারণ, তো সেই অল্প তেল দিয়ে ওর জন্য একটা গোলা রুটি বানিয়ে নিয়েছিল। তো এদিকে দেখো আমাদের গোলা রুটি প্রায় তৈরি হয়ে গেছে। মাম আমার গোলা রুটিটা আগে করে দিচ্ছে, কারণ যেহেতু আমার একটু বেরোনোর আসে তাড়াতাড়ি, তাই দেরি হয়ে যাচ্ছিলো বলে ও তাড়াহুড়ো করে আমারটাই আগে বানিয়ে দিল, ওরটাও পরে বানিয়ে খাবে। যদিও আমার এই তাড়াহুড়ো করে বানানো একদমই ভালো লাগে না, তাই জন্যই আমি কাজে গেলেও ওকে কখনো আমি সকালবেলা উঠে কিছু বানাতে না বলতাম। সত্যি কথা বলতে আমি কাজে যাব আর ও ভোর ভোর উঠে মানে তাড়াহুড়ো করে জিনিসপত্র বানিয়ে নিজের ঘুম নষ্ট করে, এই পুরো ঘটনাটাই আমার খুব বিরক্তি লাগে। তাই ওকে আমি সবসময় বলি যে আমি কোথাও বেরোলে আমার জন্য তাড়াহুড়ো করে কিচ্ছু বানানোর দরকার নেই। আমার যদি খিদে পায় আমি বাইরে খেয়ে নেবো, অথবা ফিরে এসে খাবো। এ দেখো আমি খেয়ে নিচ্ছি, কারণ খেয়েই স্নান করে আমাকে বেরোতে হবে। আর আমি বেরোনোর আগে কিন্তু সমস্ত কাজ ঘরে যতটা পারি গুছিয়ে রেখেছি। যেরকম হাঁড়িতে জল ভরে চালগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর বালতির মধ্যে রান্নার জল ভরে দিয়েছি। আর ও যাতে সারাদিন জল খেতে পারে ঠিকঠাক করে, তাই জন্য মাটির কলসিতে জলও ভরে দিয়েছি, যাতে আমি বেরিয়ে যাওয়ার পর ওকে কলের কাজগুলো না করতে হয়, কারণ একার পক্ষে ওই জিনিসটা করা খুবই অসম্ভব, আর এমনিতেও ওর শরীর খারাপ। তো এবার আসি আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলি। আমি যাচ্ছি একটা কাজের ইন্টারভিউতে। প্রায় 10-12 দিন খোঁজার পরে একটা কাজ থেকে ডাক পেয়েছি, তো সেখানেই যাচ্ছি। সত্যি কথা বলতে এখন এতদিন পরে যে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে, নতুন করে কাজের খোঁজ লাগাতে হবে, আমি কখনো স্বপ্নেও সেটা ভাবিনি। নিজের 2 বছর যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করে লয়্যালটির সাথে আমি কাজ করেছি, সেখান থেকে যে আমাকে এভাবে বেরিয়ে যেতে হবে আমি কখনো ভাবিও নি। যতটা চেষ্টা করেছি সবার মনের মতো করে কাজ করার চেষ্টা করেছি, শুধু নিজের জন্য নয়, কাজটাকে ভালোবেসে কাজ করেছি, কিন্তু তার বদলে কি পেয়েছি? এই প্রতিদান। কি করব বলো, কারণ সবার মনের চিন্তাভাবনা তো আমার মতো নয়, সবাই সবার মতো, সবাই হয়তো নিজের লাভ খোঁজে, আর আমি হয়তো কাজটাকে ভালোবেসে কাজ করে গেছি। যাই হোক, এসব কথা থাক। আবার বেরিয়ে পড়েছি নতুন কিছু শুরু করার উদ্দেশ্যে। জীবনটা তো এরকমই, মানুষের জীবনশৈলীটা যেভাবে চলতে থাকে মানে একরকমভাবে, গত 4-5 বছরে আমার জীবনটা কোনোভাবেই এরকম কাটেনি। মানে যখনই আমি চেষ্টা করেছি কোনো একটা কাজকে আঁকড়ে ধরে নিজের জীবনটাকে সুন্দর করার, যাতে ও আর আমি একটু সুখে থাকতে পারি,
কিন্তু প্রতিবারেই আমি কোথাও না কোথাও ঠিক আঘাত পেয়েছি। এবারেও ঘটনাটা সেই একইভাবেই ঘটেছে। কোনোভাবেই মানে নিজেদেরকে একটা জায়গায় দাঁড় করাতে পারছি না। সেটা আমাদের নিজেদের দোষে নাকি ভাগ্যের দোষে সেটা ভগবানই জানে। 4-5 বছর আগে অনেক স্বপ্ন নিয়ে দুজনের হাত ধরে বেরিয়ে পড়েছিলাম একটা সুন্দর জীবন কাটাবো বলে, কিন্তু ভাগ্যের পরিহাসে 4টে বছর দুজন লড়াই করে যাচ্ছি একটু ভালো দিন দেখবো বলে, যাতে দুজন মিলে একটু ভালোভাবে সংসার করতে পারি। কোনোভাবেই আমাদের কোনো স্বপ্নই পূরণ হচ্ছে না। কোনো না কোনোভাবে কেউ না কেউ এসে সেই স্বপ্ন ঠিক ভেঙে দিয়ে চলে যাচ্ছে। এই 4 বছরে বহু মানুষের কাছে ঠকেছি, বহু ধাক্কা খেয়েছি, তবে অনেক মুখোশধারী মানুষকে চিনতে শিখেছি। আর শেষ অবধি এটাই জেনেছি যে এই দুনিয়াটা সৎ মানুষদের জন্য নয়। তুমি যতই সৎভাবে কাজ করো না কেন, তোমার কাজের কোনো মূল্য নেই। একমাত্র বেঈমানরাই এই দুনিয়ায় ভালোভাবে বেঁচে থাকে। সত্যি কথা বলতে তবুও জীবনের কাছে আমাদের আর কোনো অভিযোগ নেই, কারণ যেহেতু সিদ্ধান্তটা আমাদের দুজনেরই ছিল, তাই দুজন নতুন করে আবার শুরু করব। ভাগ্য আমাদেরকে যেদিকে নিয়ে যায় আমাদেরকে তো সেদিকেই যেতে হবে, তাই না? কিছু কিছু ক্ষেত্রে আমরা ভাবি যে সবই হয়তো এখানেই শেষ হয়ে গেল, কিন্তু সেই শেষ থেকেই আবার নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা লুকিয়ে থাকে। ভাগ্য আমাদেরকে আবার সেই শূন্যে এসে নামিয়ে দিয়েছে, তাই দুজন আবার সেই শূন্য থেকেই শুরু করব। আবার সেই সিভি, আবার কাজের খোঁজ, আবার ইন্টারভিউ, আবার মানুষের কথা শুনবো, শুনে শুনে আবার সেই জায়গাতে নিজেকে দাঁড় করাবো। যাই হোক, তা ইন্টারভিউ দিতে গেলাম। জায়গাটা খুব একটা কাছে নয়, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, মানে ট্রেন মেট্রো দুটো পের করে তারপর যেতে হয়। গিয়েই মাত্র দেখলাম বহু মানুষ দাঁড়িয়ে আছে। মানে আমার মতোই যে কত মানুষের কাজের দরকার সেটা আমি সেখানে গিয়ে বুঝতে পারলাম। প্রায় ওখানে 14-15 জন লোককে দেখলাম যেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তার মধ্যে ছেলে মেয়ে সবই ছিল। প্রথম থেকে নিজেকে একটু নার্ভাস ফিল হচ্ছিল, কারণ আর সব থেকে বড় কথা নিজের খুব খারাপ লাগছিল, কারণ 2 বছর অক্লান্ত পরিশ্রম করার পরেও যে আমাকে এই লাইনে এসে দাঁড়াতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে, সেটা তো কখনোই ভাবিনি। আমার জীবন একটা সেই অনেকটা সাপ সিঁড়ি খেলার মতো হয়ে গেছে। মানে ঠিক 99 গিয়ে আবার কোনো একটা সাপের পেট ধরে ধরে আবার সেই এক শূন্যে বা একে এসে পৌঁছে যাই। তো একে একে সবাইকে ডেকে পাঠালো ইন্টারভিউর জন্য। এক সময় আমারও নাম এলো, ভেতরে গেলাম। এক এক করে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলো, যেই প্রশ্নের সম্মুখীন আমি এর আগে অনেকবার হয়েছি, তবুও হচ্ছি এখনও। যদিও সেই প্রশ্ন আমার জানার মধ্যেই ছিল, কারণ এই লাইনে আমি অনেক দিন ধরেই কাজ করছি। তো এক এক করে সব প্রশ্নের উত্তর দিলাম, কারণ উত্তরগুলো আমার সবই জানা, কারণ কাজটাকে আমি সত্যি খুব ভালোবেসে করি। তো তাই জন্য কাজ সম্পর্কে অনেক কিছুই আমি জানি। তো সব কথা শোনার পরে উনি ইমপ্রেসিভ হলেন, আর উনি রাজিও হয়ে গেলেন আমাকে কাজ দেওয়ার জন্য। কিন্তু সমস্যা তো আমার জীবনে লেগেই আছে। আসল সমস্যা এসে দাঁড়ালো স্লট, কারণ ওই স্লট ছিল একমাত্র নাইটে, আর কাজটা ছিল শেষ হয় যেটা টাইম, সেটা হচ্ছে রাত্রি 11:30। আর সত্যি কথা বলতে কাজটা এতটাই ডিস্টেন্সে, আমি 11:30 থেকে সময় ওখান থেকে বেরিয়ে কোনোভাবেই বাড়ি ফিরতে পারবো না, ওটা অনেকটাই দূরে। তাই আমি অনেক করে রিকোয়েস্ট করলাম যাতে ওনারা যদি একটু টাইমটা আমার জন্য কমাতেন, তাহলে হয়তো আমি বাড়ি ফিরতে পারতাম টাইমে। কিন্তু ওনারা সিস্টেমে কাজ করেন, তো তাই আমার অনুরোধ ওনারা রাখেননি। তো হয়তো সেই কাজটাও আমার এখন হবে না। ওনারা শেষ অবধি বলেছিলেন যে যদি কাজটা একমাত্র একটা উপায়ে করা যেতে পারে, যদি আমি এখানে থেকে কাজ করি। কিন্তু আমি কিভাবে থেকে কাজ করব? একে মামের শরীর সবসময় প্রায় খারাপ থাকে, তারপর ও এখানে একা, ওকে ছেড়ে আমি এত দূরে কী করে কাজে চলে যাবো বল? তার উপর এরকম একটা বাড়ির পরিবেশ যেখানে জল ওঠে না, ও একা বাজারও করতে পারে না, দোকান যেতে পারবে না, আর ওর শরীর খারাপ হলে কে দেখতে আসবে ওকে আমি না থাকলে? তাই আমার পক্ষে এই কাজটা আর করা সম্ভব হয়নি, শেষ অবধি কাজটা আমার হয়নি। সত্যি কথা বলতে পরিবার আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি পায়, আর আমার পরিবার বলতে মাম একাই। তাই যার জন্য এত কিছু ছেড়ে সব ছেড়ে এখানে কলকাতায় এসে পড়ে আসি, তাকে ছেড়ে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার কাছে টাকা ইনকামের থেকে ও অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি জানি আমি অনেক বড় বিপদে পড়ে যাব তার জন্য, কিন্তু তবুও আমি সময় নেব। কিছু করার নেই, আমি ওকে ছেড়ে এত দূরে গিয়ে কাজ করতে পারবো না, কারণ ও সত্যি কথা বলতে ও আমাকে ছেড়েও থাকতে পারবে না। একা সব কিছু সামলানো ওর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তবে আরও কয়েক জায়গায় আমি কথা বলেছি আর বলছিও, দেখছি যদি কোথাও কিছু হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। তোমরা সবাই অবশ্যই আমাদের জন্য একটু প্রে করো যাতে আমি একটা কাজ পেয়ে যাই, কারণ এই সময়ে এসে এই পরিস্থিতিতে একটা কাজ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি ছাড়া হয়তো আর কেউ বুঝবে না। সবচেয়ে বড় কথা, ওয়াইটি থেকে মাম যে পেমেন্টটা পেয়েছে, ওটা না পেলে হয়তো আজকে আমাদের না খেয়ে থাকতে হতো। ওই পেমেন্টটা আমাদের কাছে কতটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরাই জানি, কিন্তু কিছু করার নেই, কারণ ওই পেমেন্ট থেকে অনেকটা টাকাই বেরিয়ে গেছে মামের চিকিৎসার জন্য। তারপর আমাদের বাড়ির কিছু বাজারপত্র করা হয়েছে,
আরও 15 দিন পর মামের একটা টেস্ট করতে হবে, আরও মেডিসিন আসবে। আমি ওই টাকাটাও বাড়ির পেছনে কী করে খরচা করবো সেটাই আমি ভাবতে পারছি না। মানে কিছুদিন পর আমাদের জন্য যে কতটা ক্রুশিয়াল সময় অপেক্ষা করছে সেটা আমরা নিজেরাই ধারণা করতে পারছি না। তাই একটা কাজ আমার জন্য এখন খুবই ইম্পর্ট্যান্ট। এত কিছু সমস্যার মধ্যেও মাম যে পেমেন্টটা পেয়েছে সেখান থেকে আমাদের যে বাড়ি ভাড়া ছিল এ মাসের, সেই টাকাটা আমি পেমেন্ট করে দিয়েছি। আগের মাসেরও কিছুটা ইলেকট্রিক বিল বাকি ছিল, সেটাও দিয়ে দিয়েছি। কারণ এই খারাপ সময়ের মধ্যে যদি বাড়িওয়ালা বাড়ির সামনে এসে দু একটা খারাপ কথা শোনায় না, তবে তার থেকে দুঃখের আর কিছুই হতে পারে না। সত্যি কথা বলতে আমার বিশ্বাস যে আমরা যদি নুন ভাত খেয়েও থাকি, কিন্তু আমার কাছে যে টাকা পায় তাকে আমি অবশ্যই সেটা দিয়ে দিতে চাই। তাই প্রথমেই ওর টাকাটা আমি মিটিয়ে দিয়েছি, যাতে আরও 1 মাস এখানে একটু সুখে শান্তিতে থাকতে পারি, অন্তত এই ভাড়ার চাপটা না আমাদের মাথায় না থাকে। তো আমি ফিরে আসা অবধি মাম না খেয়েই বসেছিল। আমি ফিরে আসতে একসাথে দুজনেই ভাত খেলাম। ও রান্না করেছিল পাতলা করে একদম সয়াবিনের একটা ঝোল, আর যুক্তি ফুল আর কী সব কলা ফলা দিয়ে, কাঁচকলা দিয়ে একটা ভাজা করেছিল, ভালোই হয়েছিল। তো ওটা দিয়ে খেয়ে আমাদের দুপুরে লাঞ্চটা সারলাম। আর এখানে দেখো আমাদের বাড়িওয়ালা যে ভাই আছে, সে আমাদেরকে তাদের গাছের ফলগুলো খেতে বলে, কিন্তু মাম তো সেরকম কিছু খায় না, ও জামটা একটু পছন্দ করে। তাই হাতের কাছে যেগুলো পেয়েছে সেগুলো মোটামুটিও কুড়িয়েছে আর কয়েকটা পেড়েছে। তো এগুলোই আমরা দুপুরবেলা খেয়েছি এসে বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। আর তোমরা একটু পাশে থেকো আমাদের, একটু আমাদের ভিডিওগুলোকে একটু ছড়িয়ে দাও, একটু শেয়ার করো, লাইক করো, যাতে আমাদের পরিবারটা আরেকটু বড় হয়। কারণ সত্যি কথা বলতে আমরা যে প্রবলেমের মধ্যে আছি, এই প্রবলেমের থেকে বড় আর কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না। যাই হোক, আমাদের পাশে থেকেও, আরও বেশি বেশি করে ভালোবাসা দাও। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। সবাই ভালো থেকো।